আমার এক বন্ধুর মৃত্যু হয়েছিল সাপের কামড়ে। কাগজে লিখে দিচ্ছে, তখন ওর কথা বলার মতো অবস্থা নেই এরকম, যে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হোক। ওর বাবা ওঝাই বিশ্বাসী, বলে না ওঝা ডাক্তার হলে মারা গেল। সেই ডেড বডিকেও বিভিন্ন ওঝা এসে ঝড়ফুঁক করতে লাগলো যদি প্রাণ ফিরে আসে। সেইখান থেকে এইভাবে যদি কাউকে মারতে হয়। সাপ এবং অন্যান্য বন্যপ্রাণী মিলে প্রায় 7,000-এর উপরে। ওয়াশটা তুলে আমি ওর মাথার পিছনে চিপে ধরলাম, তারপরে আস্তে করে ধরলাম, দেখুন সাপটা কোনো রিয়াক্ট করলো না। স্যার একবার আসবেন, বাড়িতে সাপ ঢুকেছে, কিন্তু কি সাপ বুঝতে পারছি না, যদি আসেন। যাকে ফোন করলেন তিনি বন দপ্তরের কোনো কর্মী নন বা সরকারি বন দপ্তরে রেজিস্টার্ড কোনো কর্মী নন, তিনি একজন স্কুল শিক্ষক। গোটা সিউড়ি তথা বীরভূমবাসীর কাছে যিনি পরিচিত সর্পবন্ধু দীনবাবু নামে। মানুষটি সম্পর্কে আজ আমরা জানব। ভদ্রলোক কীভাবে জীবনযাপন করেন, তার নেশা পেশা এবং খাদ্যাভ্যাস, জীবনযাপন সব কিছু নিয়েই সহজভাবে আমরা আপনাদের কাছে বিভিন্ন কথা তুলে ধরব। আজকে সহজ পাঠের জীবন কথার প্রধান অতিথি মাননীয় দীনবন্ধু বিশ্বাস। স্যার আপনাকে শুভেচ্ছা জানাই আমাদের সহজ পাঠ নিউজ পোর্টাল। আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমার বাড়িতে আসার জন্য। আমরা এই মুহূর্তে এসেছি দীনবাবুর বাড়িতে। বাড়িটা একটা অদ্ভুত বাড়ি, দেখলে আপনিও চমকে উঠবেন। আমাদের যেসব দর্শক আছে তাদেরকেও জানাই যে আপনারাও চমকে উঠবেন বাড়ির পরিবেশ দেখলে। মনে হবে কোথায় যেন ঢুকে গেছি, যেখানে একটা শান্তির পরিবেশ বিরাজ করছে। স্যার, এই বাড়ি তৈরির এই কনসেপ্টটা এরকম কেন? এমনি আমি গাছপালা খুব পছন্দ করতাম, গাছ লাগাতে। তারপরে যখন লকডাউন হলো তখন বেশ অনেকটা সময় মানে কাজে লাগতো না সেই কাজ। তখন দেখলাম যে যদি বাড়িটাকে সাজানো যায়, এইসব ফেলে দেওয়া জিনিস যেগুলো কাজে লাগে না সেগুলো এনেই এই পাগলামো মতো আর কি করেছি, কিন্তু সেইটা অনেকের পছন্দ হয়ে গেছে। মানে বাড়িতে দেখতে পাচ্ছি ক্যাকটাস গাছ, একটা করে মানে প্রচুর বিভিন্ন ধরনের ভেরিয়েশনের গাছ রয়েছে। এগুলো এক প্রকার শখের বশেই বলতে পারেন। শখের বশে তো অবশ্যই। আর আমার এই গাছগুলো কালেকশন আগে অদ্ভুত হবে, মানে আমি ওই যে আপনি বললেন না যে বিভিন্ন সময় আমাকে ওয়াইল্ড লাইফ রেস্কিউ করতে যেতে হয়, তখন যার বাড়িতে গাছ দেখি আমি নির্লজ্জভাবে চেয়ে ফিরি, আর তারা না বলতে পারে না, সেইভাবে কালেক্ট করা। আর কিছু আছে কিনে আনা। তারপরে শখটা যখন বেশি হয়ে গেল, বিভিন্ন ধরনের গাছ লাগানোর একটা নেশা পেয়ে গেল। আর মিসেসও এতে দারুণ উৎসাহী হলো, উনিও শুরু করলেন। সময়টাও পেরিয়ে যায়। হ্যাঁ, সময়টা সত্যি ভালো লাগে, ভালো লাগে। আচ্ছা, আসল কথাতে আসি, যে কথার জন্য হয়তো দর্শকরা অপেক্ষা করে আছেন। দীনবন্ধুবাবু সর্পপ্রেমী হিসাবে বীরভূমে পরিচিত। উনি জীবনে কত সাপ সংগ্রহ করেছেন ওনার মুখ থেকেই, সংগ্রহ তো বলা ঠিক নয়, উদ্ধার করেছেন, বা সাপেদের জীবনকে উনি পুনর্বাসন দিয়েছেন। কিন্তু স্যারের কাছ থেকে শুনবো এখন পর্যন্ত জীবনে কত সাপ উদ্ধার করেছেন? আমি সাপ এবং অন্যান্য বন্যপ্রাণী মিলে প্রায় 7,000-এর উপরে। তার মধ্যে 52টা অজগর আছে, আর অসংখ্য ওই এখানে যেগুলোকে বলে খড়ি, সাবান, অনেক গোপ্র, কেউটে, সমস্ত রকম বীরভূমে যত রকম সাপ আছে সবই উদ্ধার করেছি। আপনি তো বনকর্মী নন, তারপরও আপনি স্কুল শিক্ষক, সম্ভবত আপনি জীবন বিজ্ঞানের শিক্ষক। সেক্ষেত্রে আপনাকে যখনই ডাকা হয় আপনি চলে যান সেখানে সাপকে রেস্কিউ করতে। এই নেশাটা কবে থেকে বা কখন থেকে শুরু করলেন? এইটাই বীরভূমে যখন আমি এলাম, আমার স্কুলে জয়েন করলাম, তখন দেখলাম যে এখানে সাপ মারাটা বীরত্বের ব্যাপার। সাপ আর সাপে কামড়ালে ওঝাগুনিনের কাছে নিয়ে যাওয়া এটাও সঠিক বলে মনে করতো, যার জন্য মানুষও মারা যেত, সাপও মারা যেত। ভাবলাম যে ছাত্রছাত্রী, আমাদের স্কুলের সহকর্মী সবাইকে মিলে যদি মানুষকে বোঝানো যায়, এদের বাঁচানো যায়, তার মানে এদের তো পরিবেশের ভীষণ জরুরি, এদের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করার জন্য। সেই তখন থেকে শুরু হয়েছে। আচ্ছা, আপনি এই ধরুন সাপ রেস্কিউ করেছেন বলছেন, আমরা বিষধর সাপ হিসেবে গোগ্র কেউটের কথা বললেন, এবং আমরা যেটুকু জানি যে সিউড়িকে একটা মানে গোগ্র সাপের আস্তানা বলা চলে। মানে অনেক প্রশাসন ভবন এবং আশপাশের চত্বরে প্রচুর গোগ্র সাপ আপনি উদ্ধার করেছেন। সেক্ষেত্রে আপনার এই যে প্রথম যে কোনো তো শিক্ষা নেওয়া হয়নি, কোনো বন দপ্তর থেকে আপনাকে শিক্ষা দেয়নি সাপকে রেস্কিউ করা বা স্নেক হুক বা টং দিয়ে ধরা। সেক্ষেত্রে আপনি এটা সাহস করে এগিয়ে গেলেন কিভাবে? ওটা সেই স্কুলের একটা ব্যাপার। একজন মানে আমার এক ছাত্রের বাবা, গার্জিয়ান, সে একটা বড় গোক্র সাপকে মারার জন্য 3 জনের লাঠি নিয়ে ছুটছে। আমি বললাম যে ও তো ঠান্ডার মধ্যে রোদ পোয়াচ্ছিল, ও মারার দরকার কি? তখন বললো যে আপনি পারলে বাঁচান, কামড়ালে মানুষ মারা যাবে। তখন মনে হলো যেন দেখি চেষ্টা করে। গমের জমিতে বাঁশ পোতা ছিল যাতে ছাগলে না খেয়ে ফেলে ঘেরা দেওয়ার জন্য, সেই বাঁশটা তুলে আমি আমার মাথার পিছনে চিপে ধরলাম, তারপরে আস্তে করে ধরলাম, দেখুন সাপটা কোনো রিয়াক্ট করলো না। মানে বাদ বাকি যেগুলো শোনা যায় সবই গল্প। সেখান থেকে একটা সাহস হয়ে গেল। আর সাপের প্রতি আমার বরাবরই একটু দুর্বলতা ছিল। আমার এক বন্ধুর মৃত্যু হয়েছিল সাপের কামড়ে।
7-এ যখন পড়তাম, তা সে বন্ধু কাগজে লিখে দিচ্ছে, তখন আর কথা বলার মতো অবস্থা নেই এরকম, যে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হোক। ওর বাবা ওঝাই বিশ্বাসী, বলে না ওঝা ডাকা হলো, তারপরে যা হওয়ার মারা গেল। সেই ডেড বডিকেও বিভিন্ন ওঝা এসে ঝড়ফুঁক করতে লাগলো যদি প্রাণ ফিরে আসে। তারপরে বন্ধুর বাবা অ্যারেস্ট হলো। সেইখান থেকে এইভাবে যদি কাউকে মারতে হয়। এখন আপনি ধরুন এই যে পরিবেশ এখন আমাদের দেখতে পাচ্ছি, প্রচুর বড় বড় আবাসন তৈরি হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেক্ষেত্রে সাপেদেরও এক প্রকার থাকার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, বিপন্ন হয়ে যাচ্ছে। সেই জিনিসটা আপনি কিভাবে লক্ষ্য করছেন? আসলে মানুষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে সমস্ত অসুবিধার কারণ। সমস্ত অসুবিধার কারণ মানুষের সংখ্যা এত বেড়ে গেছে, সেইখানে হচ্ছে যে বহুতল তৈরি হচ্ছে, যেখানে একটু গাছপালা ফাঁকা জায়গা ছিল সেগুলো দখল হয়ে যাচ্ছে, বাগান, নদীর পাড়, হ্যাঁ, তারপরে যেসব জায়গা আর কি, সেসব জায়গা মানুষই দখল করে নিচ্ছে। এবার ওরাই উদ্বাস্ত হয়ে যাচ্ছে। এবার নিরুপায় হয়ে কখনো কখনো তারা আমাদের লোকালয়ে চলে আসে খাদ্য বাসস্থানের জন্যে। আমরা ওদের সাথে যখন সংঘাত হয় আমরা না বুঝে মেরে ফেলি। সাপ সম্পর্কে সঠিক তথ্য জানলে তখন বোঝা যাবে সাপ কোনোভাবেই ভয়ঙ্কর বা বিপদের কোনো প্রাণী না। ওদেরকে বাঁচিয়ে রাখাই উচিত, বরং ওরা আমাদের বন্ধু। আমি ওদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের বেঁচে থাকার জন্য, মানে বাস্তুতন্ত্রের জন্য খুব অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখন একটা দেখতে পাচ্ছি যে শীতকালেও, আগে আমরা জানতাম যে মূলত শীতকালে একটা সরীসৃপ প্রাণী, যেগুলো শীতল রক্তের প্রাণী, তারা শীত ঘুমে যায়। অবশ্যই কোথাও এখন বাস্তুতন্ত্রের এই পরিবর্তনের কারণে কি সাপও শীত ঘুম নষ্ট হয়ে যাচ্ছে? সাপে আমি অবাক হয়ে যাচ্ছি। মানে আজকেও আমাকে সাপ উদ্ধার করার জন্য ফোন করা হয়েছিল, আজকে ডিসেম্বরে মনে হয় 4 তারিখ, এবং ঠান্ডা এই তীব্র শীতে, তাই না, 4 তারিখ, আর এই তীব্র শীতেও সাপ বেরোচ্ছে। আমার মনে হয় ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সঙ্গে ওরাও নিজেদেরকে চেঞ্জ করে নিচ্ছে। যে আমি অদ্ভুত একটা ঘটনা দেখলাম কিছুদিন আগে এডিএম অফিসের কাছে, এডিএম বাংলোর কাছে একটা মরা টিয়া পাখি, 5-7 দিন আগে মরা বা তারও আগে, শক্ত একদম কাঠের মতো, সেটাকেও একটা গোখরো সাপ খাওয়ার চেষ্টা করছে। আর অহরহ তো বেরোচ্ছে, প্রায় সবসময় বেরোচ্ছে। আর অজগর আর চন্দ্রবোড়াতে এটা প্রজনন ঋতু, ওরা তো এমনি বেরোয় না। সিউড়ি শহরে প্রশাসন ভবনে আপনাকে প্রায় ছবিতে দেখি যে সাপ উদ্ধার করছে, বিশেষ করে গোখরো সাপ উদ্ধার করছে, মানে আমরা যেটা স্পেকটেকুলেট কোবরা বলি। এটা কি আপনি কি মনে করেন যে সিউড়ি শহরে প্রশাসন ভবনটা গোখরো সাপের আস্তানা? এই সিউড়ি অফিস পাড়া বলে যে জায়গাটা এবং পুলিশ লাইন, গোটা জায়গাটা সাপে ভর্তি। এবং এখানে প্রচুর যে ঘর বাড়িগুলো আছে সেটা অনেকদিন পুরনো, এর দেওয়ালের মধ্যে প্রচুর সাপ আছে। এবং এই এলাকায় এত সাপ যে ওরা বরাবরই ছিল। এখন সেই সব জায়গা যখন ভেঙে নতুন ঘর তৈরি হচ্ছে, তখন দেখা যাচ্ছে তারা বাসস্থান হারাচ্ছে, সেই জন্য বেরিয়ে পড়ছে। এটাই কারণ। মানে গোখরো সাপ ওখানটায় প্রচুর রয়েছে বলছেন? গোখরো নয়, অন্যান্য সাপও রয়েছে। এবার গোখরো সাপটা দিনের বেলা বেরোয়, অন্যগুলো তো আর বিশুদ্ধ সাপ দিনের বেলা বেরোয় না, সেই জন্য দেখা যায়। আমি কিছুদিন আগে একবার বাঁকুড়া দিয়ে গিয়েছিলাম, আমার দেশের বাড়ি দিয়ে। সেইখানে অনেক চাষিবাসীদের সঙ্গে কথা হচ্ছিল। ওনারা বলছিলেন যে মাঠে এখন প্রচুর চন্দ্রবোড়া সাপ, মানে ধান কাটতে যাচ্ছে, এখন ধান কাটার সিজন চলছিল, প্রচুর চন্দ্রবোড়া সাপ, তারা খুব ভয় পাচ্ছিলেন। চন্দ্রবোড়ার প্রজনন ক্ষমতা মনে হচ্ছে যেন একটু বেড়ে গেছে, কোথাও চন্দ্রবোড়া সাপের উৎপাত অনেক বেশি। চন্দ্রবোড়া বেড়ে যাওয়ার পেছনে একটা কারণ হচ্ছে জলা জঙ্গল ভাগাড়, এইসব জায়গাগুলো সেই যেখানে থাকতো সেই জায়গাগুলো মানুষ দখল করে নিয়েছে। আর একটা হচ্ছে এরা ডিম পাড়ে না, ডিম পাড়ে না, সরাসরি বাচ্চা দেয়। এবার ডিম পাড়লে কি ডিমগুলো অনেক অন্যান্য প্রাণীতে খেয়ে ফেলে, নষ্ট হয়ে যায়, ছত্রাক ধরে। চন্দ্রবোড়ার ক্ষেত্রে সেটা হয় না, যার জন্য 6 থেকে 7টা বা তারও বেশি বাচ্চা দিতে পারে। এবং বাচ্চাগুলো বেশিরভাগই বেঁচে থাকে। তার কারণ হচ্ছে এদের যারা খায় সেই সব প্রাণীগুলো কমে গেছে, যারা নেউল কমে গেছে, অন্যান্য প্রাণী যারা পেঁচা কমে গেছে, তার জন্য ওদের সংখ্যা বাড়ছে না। ওইখানে যেমন যে চাষিরাই বলছেন যে আমরা মাঠে যেতে ভয় পাচ্ছি। ওটা হয় যে যখন ধান কাটা হয় তখন ধানের জমিতে প্রচুর পরিমাণে ইঁদুর আসে ধান খাওয়ার জন্য। এবার যখন মাঠের ধানটা কাটতে কাটতে খুব একটা কম জায়গার মধ্যে চলে আসে, তখন প্রচুর চন্দ্রবোড়া এক জায়গায় ইঁদুরের জন্য চলে আসে। এবার সেখানে হাত দিলেই চন্দ্রবোড়া, এটাই অসুবিধা হয়। এটা এখন চন্দ্রবোড়ার কামড় একটা বাজারে অনেক বিশেষজ্ঞরাও বলছেন যে গোখরো কেউটের ক্ষেত্রে আমরা যতটা এভিএস দিয়ে ঠিক করা যাচ্ছে, চন্দ্রবোড়ার ক্ষেত্রে সেক্ষেত্রে পরিমাণটা অনেক বেশি লাগছে। দর্শকদের জানিয়ে রাখি, এভিএস মানে হচ্ছে সাপে কাটার যে আমরা চিকিৎসা পদ্ধতি ডাক্তারি পরিভাষায় বলি, তার প্রধান ওষুধ হচ্ছে অ্যান্টি স্নেক ভেনম সিরাপ, যার ডাক নাম হচ্ছে, পোশাকি নাম এভিএস। সেই এভিএস চন্দ্রবোড়ার ক্ষেত্রে স্যার অনেকে বলছেন যে চন্দ্রবোড়ার ক্ষেত্রে পরিমাণটা অনেক বেশি দিলে তবেই বাঁচানো যাবে। পরিমাণ বেশি দিয়েও বাঁচানো যাচ্ছে না, এরকম ঘটনাও ঘটছে। মানে 40 ভায়াল 50 ভায়াল দিয়ে বাঁচানো যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে এই এভিএসটা আনা হয় সাউথ থেকে, এবং সেই সাউথের চন্দ্রবোড়ার বীজ থেকেই তৈরি হয়, অন্যান্য বীজ থেকে তৈরি হয়। মানে 4টে সাপের বীজ তৈরি হয়।
তা আমাদের ভারতবর্ষ একটা বিশাল বড় দেশ, এখানে বিভিন্ন জায়গায় সারা দেশে এই চন্দ্রবোড়া ছড়িয়ে ছিটিয়ে আছে। আর ওইখানকার চন্দ্রবোড়ার বিশেষ যে কম্পোজিশন বা ধরন আমার মনে হয় কিছুটা হলেও চেঞ্জ হয়েছে, যার জন্য এইখানে এভিএস কাজ করছে না। আমাদের এইখানকার চন্দ্রবোড়ার বীজ দিয়ে যদি এভিএস করা যায় আমার মনে হয় বেশি ভালো ফল মানে পায়। জিওগ্রাফিক্যাল ডিভিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে সাপের বিষেরও ভেরিয়েশন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এটা বিরাট এলাকায় ছড়িয়ে থাকে তো, যার জন্য এবার ওইখানকার সাপের যে বিষের যে কম্পোজিশন সেটা হয়তো একটু চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এই ঘটনা ঘটছে। আচ্ছা, আমাদের দর্শকদের কি বলবেন যে সাপের কামড় এড়াতে গেলে কি কি করতে হবে, মানে প্রধান প্রিকশন কি কি নিতে হবে সাপের কামড় এড়াতে গেলে? প্রথমে রাতের বেলা টর্চ নিয়ে বেরোতে হবে। দ্বিতীয় হচ্ছে রাতের বেলা অবশ্যই যতই গরম লাগুক মশারি টাঙিয়ে শুতে হবে, মশারিটা বিছানার নিচে গুজে দিতে হবে। বাড়িতে যেসব জায়গা দিয়ে সাপ ঢুকতে পারে, যা আউটলেট বা জানলা দরজা যেসব জায়গায় নিচু থাকে ফাঁকা থাকে সেই সব জায়গায় নেট লাগিয়ে দিতে হবে, এইগুলো করতে হবে, তাহলে সাপ ঢুকবে। আর ঘরে যাতে ইঁদুর না থাকে সেই ব্যবস্থা করতে হবে, ইঁদুর থাকলে ইঁদুরের জন্য সাপ আসবে এটা। আর যদি কোনোভাবে দুর্ঘটনা ঘটে যায়, কামড়ে দেয়, কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই, বাঁধন দেওয়ারও দরকার নেই, সাপকে মেরে ধরে নিয়ে যাওয়ারও দরকার নেই, হাসপাতালে সরাসরি চলে যাবেন, মানে 1 সেকেন্ড সময় নষ্ট না করে। মারা যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। ঠিকঠাক সময়ে হাসপাতালে হ্যাঁ, পৌঁছালে হ্যাঁ, হ্যাঁ। নিশ্চিত ওই হয়ে একটা রুলস আছে 100 রুলস, কিন্তু 100 রুলস দরকার নেই। আমার বাড়ির থেকে হাসপাতাল 5 মিনিটের রাস্তা, আমি 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। এরকম হতে পারে যে রাস্তায় জ্যাম হয়ে গেল, 100 মিনিটের বেশি হয়ে গেল, 100 মিনিট কেন 500 মিনিট হয়ে গেল, হাসপাতালে যেতে হবে। হাসপাতালই একমাত্র ডেস্টিনেশন। একদম একদম একদম। আচ্ছা, আরেকটা প্রশ্ন বিষয় বলুন যে আপনি কি সাপ ধরতে কোনো টাকা পয়সা নেন নাকি বাড়িতে ফোন করে? একদম না। আসলে আমি সাপ ধরতে গেলে কেউ যদি চা অফার করে সেটা আমার খাওয়ার উপায় নেই। তার কারণ হচ্ছে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর সদস্য। আমাকে একটা কার্ড দেয়, সেই কার্ড নেওয়ার সময় প্রতিশ্রুতি দিতে হয়েছিল যে আমি এই কাজের জন্য একটা পয়সাও নেবো না, আবদারও করবো না, আমি যদি মারাও যাই আমার ফ্যামিলিও আবদার করবে না। আমি এই কাজ করতে গিয়ে যদি কোনো রকম কোনো দুর্নীতির সাথে যুক্ত হই তার যে শাস্তি সেটাও আমাকে পেতে হবে, এইটা বলে কার্ডটা নিতে হয়েছিল। সাপটা ধরে আনেন, সাপের বিষ বিক্রি করেন নাকি তাহলে? আমাদের কাজ হচ্ছে যারা সাপ বিষ বিক্রি করে, স্কিন বিক্রি করে বা বন্যপ্রাণীর কোনো অংশ বিক্রি করে, মানে পোচিং, হান্টিং, স্মাগলিং, তাদেরকে খবর নিজাম প্যালেসে পাঠাতে হয়। সেইখান থেকে ওদের লোকজন এসে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। আমরা মাঝে থাকি, আমাদের মানে খুব স্বাভাবিক, আমরা যদি প্রকাশ্যে চলে আসি ভয় থাকে, হুমকিও দেয় অনেক ক্ষেত্রে। এটা মানে আমাদের কাজ হচ্ছে ওদেরকে ধরা। দেখবেন এই শিউড়িতে সাপ খেলা দেখানো একদম নেই, তার কারণ হচ্ছে ওইটা, ভয়ে আর কেউ সাপ খেলা দেখায় না। করেছেন এরকম কোনো কাউকে ব্যবস্থা? অনেক 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 করা হয়েছে। একটা গল্প শুনি স্যার। একটা যে রস্তানপুর হয়েছিল, এইখানে রস্তানপুর রিটায়ার্ড পার্সন, তাদের বাড়িতে যে কতগুলো সাপুড়ে এসে বলেছে যে আপনার বাড়িতে রাত্রেবেলা কাল পেঁচা যায়, সন করে আওয়াজ হয়, মানে বেশ কয়েকদিনের মধ্যেই কি একজন মারা যাবে। খুব ভয় পেয়ে গেছে, কী করতে হবে, পুজো করতে হবে। কী পুজো করতে হবে? সাপের পুজো। কেন? একটা সাপ মারা গেছে, একটা সাপ জীবিত আছে, মানে নাগনাগিনীর গল্প বলেছে। এবার ওরা ভয়ে রাজি হয়ে গেছে। কয়েকটা ছেলে আমাকে ফোন করে জানালো, তারা আমার ছাত্র। আমি মনে হয় যে বেশ, ওরা যেদিন আসবে সেদিনকে তোরা বোকার মতো আর কি ওদের কথা শুনবি, কিন্তু প্রত্যেকটা সাপুরের পেছনে অন্তত 2 জন করে দাঁড়িয়ে যাবি যাতে পালিয়ে না যেতে পারে। ওরা ফোন করলো, আর ওরা এসে কী করেছে, ঝাঁপিতে সাপ এনে, সেই দাঁত ভাঙা সাপ, বিষ ছড়িয়ে উপড়ানো সাপ, সেইটা এনে ওরা গায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে কাউকে বলবো না, কিছু না, এইসব ব্যাপার। তারপরে আমরা যথারীতি ধরলাম, ওরা বললো যে ওদের কাছে 25,000 টাকা ডিমান্ড করেছিল। ধরার পরে ওরা মিথ্যে কথা শুরু করলো যে না আমরা সব কিছু করিনি, আর ওরা বলছে হ্যাঁ করেছে। তারপরে নিয়ে আসা হলো থানায় থেকে, এসে নিয়ে এলো কোর্টে, কোর্ট থেকে তারপরে ওদের ইয়ে হয়ে গেল, যা হয় সেগুলো। তারা মাঝে মাঝে এখনো আসে হাজিরা দিতে। ব্যবস্থা হয়েছিল? হয় হয় মাঝে মাঝে। সিউড়ি শহরে অনেকে এই গল্পটা বলে যে সবার বাড়ি চুরি হলেও দিনুবাবুর বাড়ি কোনোদিন চুরি হবে না, কেননা বাড়িতে সাপ ছেড়ে রাখেন। এটাও ভুল। তার কারণ কি, আমার বাড়িতে কাঁঠাল গাছে প্রায় গোটা 50 কাঁঠাল হয়েছে, তার মধ্যে 20-25টা চুরিকে নিয়ে চলে গেছে। এটা ঠিক না। এই পেয়ারা গাছ থেকে কালকেও পেয়ারা করে নিয়ে চলে গেছে। কারণ চোরেরা জানে যে আপনার বাড়িতে সাপ এখন জেনে গেছে, এখন জেনে গেছে। আগে সত্যি সত্যি আমি ইচ্ছা করে বলতাম এই খবরদার এদিকে আসবে না, সাপ আছে, তখন তারা ভয় পেত। এখন ওরা জানে যে সাপ রাখে না, সাপ রাখা যায়ও না, এটা জানে।
আচ্ছা একটা বলুন, আপনি এই শুনুন হাঁটি, হ্যাঁ। আপনি সাপ নিয়ে বাড়ির সাপ ধরে রেস্কিউ করতে যান। হ্যাঁ। সত্যি কথা বলতে যারা আমরা একটু সাপ নিয়ে পড়াশোনা করেছি, দেখেছি বা সাপ নিয়ে কাজ করি, তারা জানি যে কতটা জীবনে একটা রিস্কির ব্যাপার। এটা একেবারে ভেতর থেকে ভালোবাসার কারণে করা হয়, কিন্তু আমাদের একটা সাপের জীবনের থেকেও মানুষের জীবন অনেক বেশি মূল্যবান, কারণ বেঁচে থাকলে বহু সাপ রেস্কিউ করা যায়। আপনি যখন যান বাড়ি থেকে ওই থলেটা এবং টংটা নিয়ে বেরিয়ে পড়েন, ফোনটা আসা মাত্র, ম্যাডাম কিছু বলেন না? প্রথম দিকে বিরক্ত হতেন, অপছন্দ করতেন। আর আমি তো বিয়ের সময় বলিনি যে এরকম আমি সাপ, তাহলে বিয়েটা হতো না। তা জানি না, ও জানে, ওর কাছে শুনবেন। হ্যাঁ, তারপরে ও যখন দেখলো যে না কোনো অসুবিধা হচ্ছে না, আর আমি একটা ব্যাপার কি, সাপ উদ্ধার করার সময় যেটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখা, একদম আইস কুল রাখা, কে কি বললো না বললো মাথায় না নেওয়া। খুবই সতর্ক হয়ে ধরি, তার জন্য এখনো পর্যন্ত কোনোদিন বিপদ হয়নি। এখন বেশি রাতে সাপ ধরার ফোন আসলে আমি না যাওয়ার চেষ্টা করি, ছবি করে ছবি পাঠান, এসব দেখে টেকে যায় না, নির্বিশ্বাসেও যেতে হয়। ও তখন বলে না, এত করে বলছে তুমি যাও, ওরা তো বিপদে পড়েই ডাকছে। মানে কোথাও যেন ম্যাডামও বুঝে গেছেন যে আমি হ্যাঁ, সেই সাপ উদ্ধার না করতে পারলে হ্যাঁ, আপনার ঘুমটা হবে না। ওই এক পাল কুকুর ঘুরে বেড়াচ্ছে, কুকুরের বাচ্চা সব ধরে ধরে এনে ওদেরকে খাওয়াচ্ছে। তারপরে এইখান থেকে ওই ঘুঘু বসেই আছে, এখানে ঘুঘুর বাসা, এখানে খাচ্ছে, চাল দেওয়া আছে, চড়ুই পাখি খাচ্ছে, সারাক্ষণ ওদের খুব ইয়ে করে। আপনার পুত্র আপনার কাজ দেখে অনুপ্রাণিত হয়ে এই কাজ? একদম না, একদম না, আমি বারণ করে দিয়েছি। তার কারণ কি, আমি ওকে বলতাম দেখ আমার বাবার 3টে ছেলে, এই কাজ করতে যে একজন যায় কোনো ব্যাপার নেই, আমার ছেলে একটা, তুই এইসব করবি না। ও ছবি টবি তুলে দেয় কখন, আর আমি ওকে এই কাজে উৎসাহিত করি না, সত্যি বিপজ্জনক। মানে মাথা ঠান্ডা না করলে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। আপনি হয়তো শিউড়ি বাজারে খবর রাখেন না, এরকম কেউ কেউ বলেন যে দিনু মাস্টার সাপ ধরে কারণ উনি আগে থেকে ভ্যাকসিন নিয়ে রেখেছেন, সাপ কামড়ালে ওনার কিছু হবে না, তাই উনি ধরেন। এই বাজারে এরকম একটা হাওয়া ঘুরে, জানেন কি? বলি এবার, আপনারা বাবা সুরেশের নাম শুনেছেন, যে কিং কোবরা রেস্কিউ করে, সে 175টা কিং কোবরা রেস্কিউ করেছে, আর অন্যান্য সাপ তো কত আছে তার ঠিক নেই, হাজার হাজার আছে। তো তাকে নাকি 100 বারের মতো এরকম সাপে কামড়েছে, প্রত্যেকবারই হাসপাতালে ভর্তি হয়েছে। তাহলে তার শরীরেই তো ইয়ে তৈরি হয়ে যেত, ইমিউনিটি তৈরি হয়ে যেত, সাপে কামড়ালে কিছু হয় না। কিন্তু না, ওসব কোনো গল্প আর কি, সাপে কামড়ালে হাসপাতালেই যেতে হবে, আর কোনো। আপনার সম্পর্কে অনেক রহস্য আর কি রয়েছে, যে আপনি সাপ ধরেন, সাপ বললেই যাওয়া যায়, সেক্ষেত্রে সব রহস্যের আজকে উন্মোচন হলো আর কি। আচ্ছা, সাপ তো গেল, সাপের গল্প, এর পাশাপাশি অন্যান্য ওয়াইল্ড লাইফ যদি অ্যানিম্যাল গুলো কথা বলি, সেক্ষেত্রে আপনি পাখিও রেস্কিউ করেন বা সবকিছু? হ্যাঁ, আমি ওই হাতি আর ইয়ে বাজছে, হনুমান বাজছে, এখানে একটা হাতি ওই যে বাইরে থেকে আসে, এছাড়া বাদ বাকি সবই রেস্কিউ করতে হয়। পাখি, পামসিবেট যেটা গন্ধ বকুল বলে, নেউল, তারপরে বুনো খরগোশ, হ্যাঁ, এদেরকে উদ্ধার করতে হয়। তারপর যখন ওদের অসুস্থ হলে বাড়িতে রেখে ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়ে ওদের ট্রিটমেন্ট করে যখন সুস্থ হয়ে যায় তখন বন দপ্তরের হাতে তুলে দিয়ে ওরা আবার পুনর্বাসন দিয়ে দেয়। আপনি এই কাজের জন্য গোটা রাজ্যেই সম্মান পান, বিভিন্ন মঞ্চে আপনাকে সম্মানিত করা হয়েছে, সরকারিভাবে সম্মানিত করা হয়েছে। যাদের উদ্ধার করেন সেই সাপ পাখি, তারা কখনো আপনার প্রতি, কখনো তাদের একটা অনুভূতি প্রকাশ দেখেছেন চোখে, যে তারা উদ্ধার করার পর আপনার প্রতি কৃতজ্ঞতা কোনোভাবে মাথা নাড়িয়ে বা কিছু নাড়িয়ে দেখিয়েছে? এরকম ওরা হয়তো বুঝতে পারে না প্রাণীরা, কিন্তু কোথাও একটা অনুভূতি তাদেরও তো কাজ করে কখনো? না, তার কারণ কি, পাখি বা সাপ এদের যে সেরিব্রাল হেমিস্ফিয়ার সেটা খুবই ছোট, এরকম মনে করতে পারে না যে আমাকে উপকার করলো, আমি ওকে খানিকটা খুশি হয়ে নত হই বা তাকে জানাই যে আমি উপকৃত হলাম, সেরকম কোনো। বা পাখি কোনো রেস্কিউ করে নিয়ে এসেছেন, পাখিটা বাড়িতে রেখেছেন, সে আবার ফিরে এসেছে, এরকম? এইটা ওই নাইট হেরনের ক্ষেত্রে হয়েছে। মানে আমি নাইট হেরন উদ্ধার করে রেখেছিলাম, 1 মাস মতো আমার বাড়িতে ছিল। তারপরে ওকে দেখলাম যে বড় হয়ে গেছে, নিজের খাবার নিজে খাক, না তো খেতেই শিখবে না। আমি ওকে এইখানে ছেড়ে দিয়ে রাখতাম, একবার করে খেতে দিতাম, আর বাড়ি থাকলে 3বার করে দিতাম যখন খাঁচায় থাকতো। তা ও একবার খেতে আবার চলে যেত, আবার পরদিন সকালবেলা চলে আসতো। এরকম করতে করতে একদিন দেখলাম ও একা আসি, সঙ্গে আরেকজনকে নিয়ে এসছে, আর সেদিন আমি একটা বাঁশ নিয়ে তাড়া করলাম যে তুই নিজেরা ধরে খা, তাহলে পালিয়ে গেল। বেশ, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট সর্প বিশেষজ্ঞ এবং সর্পপ্রেমী দীনবন্ধু বিশ্বাসের সঙ্গে, যিনি বীরভূমের আমাদের স্নেকম্যান হিসেবেই পরিচিত। পেশায় স্কুল শিক্ষক, নেশায় বন্যপ্রাণ উদ্ধার করা, সেই কারণেই গোটা জেলার এপান্ত থেকে ওপান্ত ছুটে বেড়াচ্ছেন তিনি। বাড়ির লোকের কথাও, বাড়ির মানুষের কথাও তিনি শুনেন না, তার মনে শুধু বাজে যে নিরীহ প্রাণীগুলি, অবলা প্রাণীগুলিকে বাঁচাতে হবে, আমাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বাস্তুতন্ত্রের জন্য।
তাই তিনি দিনরাত পরিশ্রম করে চলেছেন। বীরভূমের এই মানুষ আজকে সকল পরিবারগুলির মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। কেননা তিনি সুস্থ সবল আছেন বলেই আমাদের বাড়িতে নিশ্চিন্তে আমরা ঘুমাতে পারি। সাপ ঢুকলে উনিই যে উদ্ধার করেন। হয়তো আমাদের বন দপ্তরেরও বহু কাজ তিনিই হাসিল করে দেন, বলা চলে সরকারি কোষাগারকে বাঁচিয়ে দেন। আজকে কথা বলছিলাম সেই দীনবন্ধু বাবুর সঙ্গে। সহজ পাঠের জীবন কথার আজকের প্রধান অতিথি তিনি ছিলেন। আমরা তাকে অনেক ধন্যবাদ জানাই। আপনাদেরও অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। দা সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।